আজকে চলুন এমন একটা সত্যি জানা যাক যা ব্যাংকগুলো সাধারণত তাদের গ্রাহকদের বলে না। কষ্ট করে জমানো টাকা কিভাবে একদম নীরবে প্রতিদিন একটু একটু করে তার শক্তি হারাচ্ছে, সে গল্পটাই আজ আমরা দেখব। আচ্ছা, ধরুন তো কারো ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা আছে। বাহ, শুনতে বেশ ভালো লাগছে, তাই না? বেশ বড় একটা অ্যামাউন্ট। কিন্তু একটু কি ভেবে দেখা দরকার যে এই টাকাটা কি আসলেই 10 লাখ টাকা? মানে অ্যাকাউন্টের স্টেটমেন্টে তো 10 লাখই লেখা আছে, কিন্তু এর আসল যে কেনার ক্ষমতা সেটা কি একই আছে? আসলে আমাদের এই টাকার একটা গোপন শত্রু আছে, এমন এক শত্রু যা প্রতিদিন একদম চুপিসারে এর কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমরা অনেকেই হয়তো এটা খেয়ালই করছি না। চলুন এই ব্যাপারটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। গল্পটা করিম সাহেব নামের একজন খুব সাধারণ সঞ্চয়কারীর। করিম সাহেব ধরুন তার সারা জীবনের পুঁজি দিয়ে ৩০ লাখ টাকা জমিয়েছেন। এখন থেকে ২০ বছর আগে এই টাকাটা দিয়ে তিনি হয়তো একটা ফ্ল্যাট কিনে ফেলার স্বপ্ন দেখতে পারতেন, কিন্তু আজকে সেই একই ফ্ল্যাটের দাম কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার সেই ৩০ লাখ টাকা দিয়ে এখন ওই ফ্ল্যাটের সামান্য একটা অংশ হয়তো কেনা যাবে না। ভাবুন একবার, তিনি টাকা তো ঠিকই জমালেন, কিন্তু সময়ের সাথে সাথে আসলে তিনি আর্থিকভাবে আরও পিছিয়েই পড়লেন। এখন প্রশ্ন আসতেই পারে যে করিম সাহেবের সাথে এমনটা হলো কেন। চলুন এর পেছনের আসল ক্যালকুলেশনটা একটু দেখে আসি। বের করি সেই সব লুকানো সংখ্যাগুলোকে। সাধারণত ব্যাংকে টাকা রাখার সময় ভাবা হয় যে এটা সঞ্চয় হচ্ছে, কিন্তু ব্যাপারটা যদি একটু অন্যভাবে দেখি, আমরা আসলে ব্যাংকে খুব কম সুদে টাকা ধার দিচ্ছি, ধরুন ৪ থেকে ৬% সুদে। আর ব্যাংক কি করছে? ব্যাংক সেই একই টাকা অন্যদেরকে অনেক বেশি সুদে, মানে ধরুন ১৩-১৪% হারে ধার দিচ্ছে। এই যে মাঝখানের বিশাল একটা পার্থক্য, এটাই হলো ব্যাংকের লাভ, এটাই তাদের বিজনেস মডেল। আর ঠিক এখানেই মাঠে নামে সেই গোপন শত্রুটা, যার নাম মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। খুবই সহজ ভাষায় বলতে গেলে, আজ ১০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য কেনা যায়, ১ বছর পর ঠিক সেই পণ্য কিনতেই আরও বেশি টাকা লাগবে। মানে সোজা কথায় টাকার দাম বা ভ্যালু কমে যাচ্ছে। এখানে একটা তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, বাংলাদেশের ব্যাংকগুলো বছরে গড়ে সুদ দিচ্ছে প্রায় ৬%। অন্যদিকে মুদ্রাস্ফীতির হার প্রায় ১০%, এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি। তার মানে কি দাঁড়ালো? টাকা যে গতিতে অ্যাকাউন্টে বাড়ছে, তার চেয়েও অনেক বেশি গতিতে বাজারে তার কেনার ক্ষমতা কমে যাচ্ছে। অর্থনীতির ভাষায় এই ঘটনাটাকেই বলে নেগেটিভ রিয়েল রিটার্ন। মানে যখন মুদ্রাস্ফীতির হার আপনার সুদের হারকে ছাড়িয়ে যায়, তখন বাস্তবে আপনার সম্পদ লাভ তো দূরে থাক, উল্টো কমতে থাকে। হিসাবটা একদম সোজা। ব্যাংক দিল ৬% আর মুদ্রাস্ফীতি কেড়ে নিল ১০%। তাহলে আসল রিটার্ন হল -৪%, মানে সরাসরি লোকসান। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? সোজা কথায় ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাটা হয়তো বছর বছর বাড়ছে, দেখে ভালো লাগছে, কিন্তু বাস্তবে আর্থিক সচ্ছলতা কিন্তু কমছে। মানে কাগজে কলমে হয়তো সম্পদ বাড়ছে, কিন্তু বাস্তব জীবনে সেই সম্পদের ক্ষমতা কমে যাচ্ছে। আর গল্পটা কিন্তু এখানেই শেষ না, এর উপর আছে আর একটা ধাক্কা। ব্যাংক যে সুদটা দিচ্ছে তার উপরেও কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। যেমন ধরুন ১০ লাখ টাকায় ৬% হারে বছরে সুদ এলো ৬০,০০০ টাকা। সেখান থেকে সরকার ১০ থেকে ১৫% সোর্স ট্যাক্স কেটে নেবে। তাহলে দিন শেষে হাতে আসছে কত? মাত্র ৫১ থেকে ৫৪,০০০ টাকার মতো। অর্থাৎ প্রকৃত লোকসানের পরিমাণটা আরও বেড়ে গেল। তাহলে কি ব্যাংকে টাকা রাখাটা একেবারেই ভুল? না, ব্যাপারটা ঠিক তেমনও না। ব্যাংকেরও কিন্তু খুব নির্দিষ্ট এবং দরকারি কিছু কাজ আছে। চলুন এবার দেখি ব্যাংক আসলে কোন কোন কাজের জন্য সেরা। প্রথমত, নিরাপত্তা। ব্যাংক টাকাকে চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচায়। দ্বিতীয়ত, তরল্য বা লিকুইডিটি, মানে যখনই দরকার তখনই টাকা হাতে পাওয়ার সুবিধা। যে কোনো জরুরি প্রয়োজনে এর কোনো বিকল্প নেই। তৃতীয়ত, লেনদেন, মানে বেতন আসবে, বিল দেবেন, ব্যবসার কাজ করবেন, এসবের জন্য ব্যাংক তো লাগবেই। আর সবশেষে একটা ইমার্জেন্সি ফান্ড, মানে আপৎকালীন তহবিল রাখার জন্য ব্যাংকই হলো আদর্শ জায়গা। সাধারণত ৩ থেকে ৬ মাসের জীবনযাত্রার খরচ ব্যাংকে রাখাটা বুদ্ধিমানের কাজ। তাহলে এর আসল সমাধানটা কি? সমাধানটা হল চিন্তাভাবনার একটা পরিবর্তন। শুধু টাকা জমানোর গণ্ডিতে আটকে না থেকে টাকাটাকে কাজে লাগানোর কথা ভাবতে হবে, মানে বিনিয়োগের কথা। দীর্ঘমেয়াদে আর্থিক সুরক্ষার জন্য এটাই কিন্তু আসল পথ। ব্যাংক ছাড়াও টাকা জমানোর এবং বাড়ানোর কিন্তু অনেক ভালো পথ আছে। যেমন ধরুন জমি বা রিয়েল এস্টেট, শেয়ার বাজার,
নিজের কোনো ব্যবসা শুরু করা, সোনা এবং এই ধরনের পণ্য, অথবা ধরুন সরকারি সঞ্চয়পত্র। এই বিনিয়োগের পথগুলোতেই মুদ্রাস্ফীতিকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। দেখুন, রাতারাতি কিন্তু কাউকে বিনিয়োগ বিশেষজ্ঞ হয়ে যেতে হবে না। এর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো এই যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি সেটাকে ভালোভাবে বোঝা। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যই হলো সেই সমস্যাটা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করা। আবারও একবার করিম সাহেবের কথা ভাবুন। এই সহজ হিসাবটা যদি তিনি ২০ বছর আগে জানতেন, তাহলে তার আজকের গল্পটা হয়তো একদম অন্যরকম হতো। তিনি হয়তো জানতেন না, কিন্তু আজকের এই আলোচনার পর আমরা সবাই কিন্তু ব্যাপারটা জানি। তো সবশেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, জমানো সব টাকা ব্যাংকে রেখে দেওয়াই কি সঞ্চয়ের সেরা উপায়, নাকি এই আলোচনার পর আমাদের সবারই নিজেদের আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার একটা জায়গা তৈরি হলো? উত্তরটা কিন্তু যার যার নিজের কাছেই।